ময়নাচংয়ে একজন পুলিশ সদস্যকে জনতা দাবি করেছে যে তাদেরকে আন্দোলনকারীরা দাবি করেছে তাদেরকে তাদের হাতে তুলে দিতে হবে। শেষ পর্যন্ত তারা একটা পুলিশ সদস্যের নাম করেছে এবং তাকে তাদের হাতে সেনাবাহিনী তুলে দিয়েছে। ক্যান ইউ বিলিভ ইট? এই যে কি নাম, সন্তোষ, সন্তোষ, রাইট। তাকে তো খুন করা হয় পরে। হ্যাঁ, হ্যাঁ, মানুষ পিটিয়ে তাকে মেরে ফেলে এবং সেনাবাহিনী তাদের এই এদের কাছে সেনাবাহিনী তুলে দেয়। এখন সেনাবাহিনী বিভিন্ন জায়গায় এরকম কম্প্রোমাইজ করেছে। এখন কম্প্রোমাইজটা না করলে, এখন কিভাবে কম্প্রোমাইজটা করেছে? দেখেন গোপালগঞ্জে তারা গুলি করেছে, গুলি করে লোক মেরেছে 5 জন স্থানীয়। কিসের জন্য? তারা বলছে যে এনসিপি নেতাদের জীবন হুমকির মুখে ছিল, এবং সেটা বলছে যে তারা এনসিপির নেতাদের জীবন রক্ষার জন্য গুলি করেনি, যে কেউ হলে তারা গুলি করত। কিন্তু আসল ঘটনা তো তা না। তারা তো বিভিন্ন অনেক জায়গায় তো তারা গুলি করেনি, আপনি যেই উদাহরণটা দিলেন। আমি যদি আরো খুব সুনির্দিষ্ট করে বলি যে সন্তোষ একজন হিন্দু পুলিশ সদস্য এবং ওইখান থেকে মাইকে সন্তোষের নামই বলা হয়েছে। ওখানে আর কোনো হিন্দু পুলিশ সদস্য ছিল না, রাইট? হুম। তো এটি খুবই সিগনিফিক্যান্ট। সেখানে সেনাবাহিনী যখন এখানে এখানে যখন ঘোষণা করা হয় এই ডক্টর ইউনূসের জুলাই ঘোষণাপত্রে, যখন পুলিশ বাহিনীকে বাইরে রাখা হয়, দায়মুক্তির বাইরে, কিন্তু সেনাবাহিনীকে মানে দায়মুক্তি দেওয়া হয় এবং বলা হয় চূড়ান্ত পর্বে এসে তারা এখানে সমর্থন করেছিল। তখন এই পুলিশ হত্যার দায় কিন্তু সেনাবাহিনীর কাঁধে পড়ে। এটা কি এভয়েড করা যাবে? এখন সেটা ডিপেন্ড করবে যে যারা তদন্ত করবে, কেউ যদি ওই পজিশনে আসে তদন্ত করার জন্য, এবং তারা কেউ যদি সিদ্ধান্ত নেয় তদন্ত করবে, তাহলে তদন্তে তারা কি পাবে সেটা হলো কথা। মানে বিবিসি ডকুমেন্টারিতেও আমরা দেখলাম যে সেনা সদস্যরা চলে গেল এবং পুলিশ এক্সপোজড হয়ে গেল। পরে তারা ওই থানার পুলিশ কিন্তু আবার গিয়ে ওই সেনা ক্যাম্পেই আশ্রয় নিয়েছিল। সেটাও আবার বিবিসি ডকুমেন্টারিতে বলছে যে তারা ওখানে একটা আশ্রয় নেয়, কিন্তু 6 জন রয়ে যায়। সো অন্যান্য জায়গায় কবে এই যে 44 জনের কথা বলছে পুলিশ সদর দপ্তর, এই 44 জনই কি ফাইনাল নাম্বার, না এর বাইরেও আরো অনেকে নিহত হয়েছিলেন? উই ডোন্ট নো। এবং যে অনেকে বলে হাজার হাজার, কিন্তু তাদেরই বা কি প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। সো এগুলা কেউ তদন্ত করবে যে কি সার্কামস্ট্যান্সেস, কবে এরা নিহত হয়েছিলেন? এই যে আন্দোলনের শুরুতে একটা ঘটনা ছিল উত্তরায় বোধহয়, 2 জন পুলিশকে মেরে ব্রিজ থেকে টাঙিয়ে দেওয়া হয়েছিল 19 তারিখে, 19 জুলাই। 19 জুলাই। তো অনেক আগে। এটা হচ্ছে সেনাবাহিনী মোতায়েন করার আগে। সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে 19 তারিখের পরে। হুম? সো ওখানে কিন্তু পুলিশ হত্যাকাণ্ড কিন্তু তখন থেকেই শুরু হয়ে গেছে। সো প্রতিটা কেস যদি তদন্ত করে, তাহলেই তারা বুঝতে পারবে যে তাদেরকে কি সার্কামস্ট্যান্সেস এ হত্যা করা হয়েছিল, এবং এখানে ছাত্র জনতার আদৌ কোনো আত্মরক্ষার ব্যাপার ছিল কিনা। যদি আত্মরক্ষার ব্যাপার থাকে তাহলে এক জিনিস, কিন্তু কেউ যদি থানা আক্রমণ করে সেই থানার ভিতরে পাওয়া পুলিশকে পিটিয়ে হত্যা করে, তো সেটা তার আত্মরক্ষা হয় না। আপনি ওখানে গেছেনই হত্যার উদ্দেশ্যে। সো এটা ডিপেন্ড করবে যে তদন্ত কে করে, তদন্তে কি বেরিয়ে আসে, তারপরে যদি কেউ তদন্ত করে। জি। আমার তো মনে হচ্ছে না যে আগামী 5 বছর এরকম কোনো তদন্ত হবে। আমার সেটা মনে হয় না, আনলেস যদি কেউ কোনো হিউম্যান রাইটস অর্গানাইজেশন যদি কোনো নিহত পুলিশ ফ্যামিলির পক্ষে কোনো মামলা দায়েরের চেষ্টা করে, মামলা যদি না নেওয়া হয়, তারপরে যদি তারা আন্তর্জাতিক আদালতে শরণাপন্ন হয়, সেটা অন্য বিপদ হতে পারে। আ আরিফজের থেকে আপনার কি মনে হয় কেউ তদন্ত করবে? মানে আ আ সাবির ভাই বলতেছেন ৫ বছরের হবে কিনা? তার মানে ডক্টর ইউনূস সরকার ৫ বছর ৫ বছর ক্ষমতায় হবে না, ৫০ বছর হবে। দেখুন বিএনপি করবে বিষয়টা না, আমি আপনাকে বলি। বিএনপি করবে। ৭১ সালে রাজাকারি করছিল, তাদেরকে ঝুলানো শুরু করছে ২০১৩ সাল থেকে। ঠিক আছে? সো কত বছর পরে? ডাজন্ট ম্যাটার। ইতিহাস শুনেন, আমার আপনার বয়স দিয়ে তো ইতিহাস হয় না। মানে আমার বয়স বেড়ে গেল বলে যে বাংলাদেশের ইতিহাস শেষ হয়ে যাবে, বিশ্বের ইতিহাস শেষ হয়ে যাবে, আমার জন্য কিছু আটকে থাকে না তো। তো এগুলো তো হবে। মনে করেন যে 15ই আগস্ট ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, তাই না? তারপরে আপনি চিন্তা করেন, পুরো বংশ নাই, আওয়ামী লীগই নাই, কিছুই নাই, দল নাই। 2 মহিলা আছে, মেয়ে, দুইজনই হচ্ছে গৃহিণী, বিদেশে থাকে, ওই জার্মানি থেকে ইন্ডিয়াকে পালায় বসেছে। কে চিন্তা করছে বিচার হবে ভাই? ওই বিচার হয়েছে, এবং দেখেন সেই বিচার 96 এ এসেও আওয়ামী লীগ করতে পারতেছে না, বিভিন্ন টেকনিক্যাল ঝামেলা। আবার ফিরত এসে তাদেরকে করতে হচ্ছে, হয়েছে না? তো আপনি এই রাজাকারদের বিচার,
ঠিক আছে, আরে বাইরে তেজ এদের মনে আছে আপনাদের, তো হয়েছে না, তো এটা হবে হবে, এটা নিয়ে কোনো ধরনের মনে সন্দেহ রাখবেন না, আজকেও কোনো টিএসসি কিছু তে আনবে। কিন্তু তারা মানে আজকে আমার মনে হচ্ছিল যে ওই টিএসসি তে আপনার যে চিত্র প্রদর্শনী হচ্ছিল সেখানে সবগুলো যুদ্ধ অপরাধীদের ছবি দিয়ে তারা একটা প্রদর্শনী করেছে যেটিকে কাউন্টার রেভলিউশন কিনা, মানে জুলাইয়ে ৭১ এর কাউন্টার রেভলিউশন হলো কিনা। সাবির মুস্তাফা জুলাইয়ে যেটা হয়েছে আমি বলব না যে এটা ৭১ এর কাউন্টার রেভলিউশন হয়েছে। আমি বলব যে ৭১ এর কাউন্টার রেভলিউশনারি একটা ফোর্স ভেরি মাচ এটার মধ্যে যুক্ত ছিল। আমার মনে আছে ৫ই অগস্ট আমি আমার একজন আত্মীয়কে বলছিলাম যে ভিডিও-টিডিও দেখে আমি তখন ওয়াশিংটনে ভয়েস অফ আমেরিকায় কাজ করছিলাম। যে আজকে মানে ভিডিও দেখে যা বুঝলাম যেই ফোর্স বাংলাদেশের রাজপথে আনলিশড হয়ে গেল, সেই ফোর্স এখন কোথায় গিয়ে ঠেকবে সেটা হলো প্রশ্ন। কারণ প্রাথমিকভাবে তারা যেটা করলো ঢাকা শহরে যত মূর্তি ভাঙলো। হ্যাঁ, সেটা হচ্ছে তাদের একটা মানে কি বলবো তাদের আত্মপরিচয়ের বহিঃপ্রকাশ। তারা একটা ইসলামিক দেশে কোনো মানব মূর্তি গ্রহণ করবে না। সেজন্য যদিও মানে আবরণটা ছিল যে এটা শেখ মুজিব, শেখ হাসিনা এদের বিরুদ্ধে, কিন্তু আসলে তারা যেই মানব মূর্তি পেয়েছে সেটাই ভেঙেছে। তো সেই ফোর্সটা আছে, সেই ফোর্সটা খুবই স্ট্রং এবং আপনি আজকে মঞ্চেও দেখেছেন যে সেই ফোর্সটা আছে। এবং আপনি দেখেন এখানে কিন্তু এই জুলাই ইশতেহারে স্বাধীনতা সংগ্রামের কথা বলা আছে আর সব অনেক কিছুই বলা আছে, কিন্তু ৭১-এর গণহত্যা যে বুদ্ধিজীবী গণহত্যা বা তাদের এই গণহত্যার দায় যে জামাত ইসলামী নেতাদের বিচার, এইগুলো কিন্তু কোনো উল্লেখ পায়নি। কারণ পাবে কেন? কারণ তারা তো এখন এই শক্তির অংশ। তারা ক্ষমতার আশেপাশে, ক্ষমতার বলে অথবা ক্ষমতার কেন্দ্রস্থলে তারা আছে। তো আমি বলব না যে এটা একেবারেই কাউন্টার রেভলিউশন, বাট এই জুলাই গণঅভ্যুত্থানে 71 এর ওই মানে প্রো পাকিস্তানি ফোর্স ডেফিনিটলি খুব একটা বড় ভূমিকা পালন করেছে এখানে। তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য। আপনি বলছেন যে এক অংশ আরিফ জেবতিকা, আপনার কি মনে হয় এক অংশ আজকে যখন এই যে কি কায়ুম কি সাদিক কায়ুম, হ্যাঁ, সে বলছে তাদের পরিকল্পনায় পুরো আন্দোলন সংগঠিত হয়েছে, হ্যাঁ, আজকে তারা যুদ্ধ অপরাধীদের জাতীয় বীর হিসেবে চিহ্নিত করে তাদের চিত্র প্রদর্শনী করছে, কিভাবে করে বলে যে এটা আংশিক? তো আমি তো দেখি পুরোটাই। আরিফ জেবতিক কি আংশিক, সরি আমি মিস করেছি, কি আংশিক? মানে ৭১-এর কাউন্টার রিভলিউশন কিনা এটি সাবির মুস্তফা বলছেন যে এটি আংশিক। আপনার বিবেচনা কি আংশিক নাকি পুরোটাই? এটা আংশিক, এটা আংশিকও না, এটা আসলে ৭১-এর কোনো কাউন্টার রেগুলেশন না। মানে কেউ আমাকে বোকা বানিয়েছে, মাস পিপলকে বোকা বানিয়েছে, এটা ইতিহাসে অনেকবারই ঘটেছে। এই জন্য এটাকে তো বলা যায় না। মানে ওরা ছাত্রলীগের ভিতরে ছিল লুঙ্গি, মানে এটা একটা সংগঠনের ভাই, মানে এত কি বলা যায়, করুণা লাগে এদের জন্য যে একটা লোক সারা জীবন একটা সংগঠন করে তার নাম বলতে পারে না, সে ফেসবুকে আসে নিজের নামে একটা নিক খুলতে পারে না। মানে আমরা তো নিজের নিক দিয়ে একজনকে বলতে পারি একটা কিছু, নিজের নাম দিয়ে বলতে পারি, কি করুণ অবস্থা। সুতরাং এটা কেন কাউন্টার রেগুলেশন না? বা আপনি বাংলাদেশের যত মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করেছে স্পেসিফিক জামাত শিবির ছাড়া, কাউকে জিজ্ঞেস করেন কারো মনে কখনোই এটা ছিল না, আমি কাউকে পাই নাই যারা বলেছে যে না আমরা শেখ হাসিনাকে হঠাৎ এসেছি বিকজ মুক্তিযুদ্ধকে হঠাৎ এসেছি। তারা বিভ্রান্ত হয়েছে, তাদেরকে মিসকমিউনিকেশন করা হচ্ছে, তাদেরকে করা হচ্ছে, এবং এটা উভয় পক্ষ, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এটাকে প্রপারলি হ্যান্ডেল করতে পারে নাই, ইনফরমেশন দিতে পারে নাই, রুড আচরণ করেছে। মানে এটা একদমই একটা আলাদা আলোচনা। কিন্তু সাধারণ মানুষ যারা আন্দোলনে গেছে আমি কখনোই মনে করি না যে এটা মুক্তিযুদ্ধ বা ৭১-এর বিরুদ্ধে জেনে শুনে গিয়েছে। যদি তাই হতো তাহলে কিন্তু এতদিনে জামাত এটা বিশাল কিছু হয়ে যেত, জামাত বিশাল কিছু হতে পারে। আজকে আরিফ এই অনুকূল অবস্থায় থাকা ঢাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত আজকে তাদের নেতাদের ছবি নামিয়ে ড্রেনে ফেলানো হয়েছে। এটা এই ইতিহাসও তো থাকবে, এগুলো তো ইতিহাস থাকবে। কিন্তু আপনি কি দেখছেন যে আজকে শিবিরের লোকেরা বলেছে যে এই এই আন্দোলন যেটি হয়েছে এটি শাহবাগ পরাজিত হয়েছে, যারা শাহবাগী তারা পরাজিত হয়েছে এই আন্দোলনে। তারা কিন্তু আওয়ামী লীগের কথাও বলছে না। জামাত শিবির কি বলে না বলে এটা নিয়ে আমার কোন ধরনের খুব একটা গুরুত্ব দেয় না। মানে এগুলো হচ্ছে পোকামাকড়ের মতো, গত দশকের পর দশক এই দেশের রাজনীতির মধ্যে টিকে আছে, বুঝছেন? ওরা কি বলে না বলে কিছু একটা বলে। শাহবাগ পরাজিত হয়েছে, শাহবাগ তো তোমার বাপদেরকে যখন জুলাই বেলাইছে তখনই তো বিজয়ী হয়ে বাড়ি চলে গেছে। তুমি এখন শাহবাগ কোথায় পাইলা পরাজিত হচ্ছে আমি বুঝলাম না। তো
তো এইগুলো হচ্ছে মনের একটা সান্ত্বনা, মানে কিছু একটা পাইছি কি করবো এটা কইলাম। মানে এখন আমি ধরেন বললাম যে আমি তো শেখ হাসিনারে ফালাই দিছি, কেমনে ফালাই দিছো? বলে 1990 সালে তো আমি শেখ হাসিনার বিরুদ্ধে একটা ফেসবুকে স্ট্যাটাস দিছিলাম বা কিছু একটা করছিলাম, তাই না? অনেক লোক কিন্তু এটা ওইভাবে ভাবে যে আমি লেখালেখি করে আমি মাঝে মাঝে পাই আমরা যখন শেখ হাসিনার বিরুদ্ধে লড়ছিলাম তখন অমুক তমুক খুব দূষর ছিল, তো আমিও ফেসবুকে গেলাম, কিভাবে লড়ছিল সে তার একটা লেখা, মানে ওইটাও সে হয়তো 3 বছর আগে লিখেছিল ছোট একটা পোস্ট, ওইটা শেয়ার দিয়ে বলছে আমরা যখন শেখ হাসিনার বিরুদ্ধে লড়ছিলাম, ওটা তো 4টা লাইক, মনে করেন আর দুইটা রিয়াক্ট সামথিং, মানে 6 জন লোক এটা দেখছে, কিন্তু ও মনে করতেছে ও কিছু করছে। জামাতে এরকম, ওরা মনে করতেছে যে ওরা কিছু একটা করছে। তোরা যদি এত কিছু করে থাকো, আসো না আগামী নির্বাচনে, দেখি না ইলেকশনটা হোক, যদি একটা মিনিমাম ফেয়ার ইলেকশন হয় হোক, দেখি তুমি কয়টা ভোট পাও, তারপরে এইসব আলাপে এসো। ওই শুনেন, ছাত্রলীগের লুঙ্গির তলে থাইকা ওই ছাত্রলীগের সভাপতির জুতা টাইনা আর ওই ছাত্রলীগের মাস্তানদের লগে থাইকা মাস্তানি কইরা তুমি কি অ্যাচিভ করলা? তো ওইটা দিয়া যদি তুমি মনে করো তুমি বিশাল কিছু হয়েছো, তো বিশাল কিছু হয়েছো, মানে তোমাদেরকে দিয়েও তো আমরা শাহবাগের মিছিল করাইছি, তাইলে মানে ছাত্রলীগ মিছিলে ছিল তো, তাই না? তো ওই ছাত্রলীগের যদি ওইখানে 10,000 ছেলে পেলে এসে থাকে, তো এর মধ্যে তো মিনিমাম 1,000 তোমরা এসে করছো না? তো তোমাদেরকে দিয়ে তো তোমাদের বাপের ফাঁসি চাওয়াইছে ভাই, এইগুলা তো এখন তুমি কি জিতবা? তোমার তো কেস ডান। মানে আজহারের মুক্তি দিতে পারছো, আজহারের ভাগ্য ভালো, এর বাইরে কি করতে পারছো? এগুলো হচ্ছে মনে সান্ত্বনা, মানে নিজের দল কর্মীকে একটু বুস্ট আপ করতে হয়, তাদেরও তো রাজনীতি করে করতে হয় ভাই। তো এটাকে গুরুত্ব দেওয়ার কিছু না। জি। সাবির আচ্ছা, মুস্তফা সুলতানা, আপনি জি, হ্যাঁ, জি। একটা জিনিস, একটা প্রশ্ন। আপনি বলছেন যে শিবির আজকে টিএসসি তে এই তাদের নেতাদের ইয়ে করছে, কিন্তু আমি যতদূর জানি এই প্রদর্শনীটা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিবির না। এবং বিশ্ববিদ্যালয় না, কর্তৃপক্ষের একজন সেগুলো নামিয়ে ফেলছেন। না, শিবির করেছে। এটা ওটা সাংগঠনিক ভাবে শিবিরের উদ্যোগ, মানে বিশ্ববিদ্যালয়ের পারমিশন নিয়ে তারা করেছে। কিন্তু এজ ইট ইজ, তারা যেহেতু একটা গোপন সংগঠন, গোপন কাহিনী করে, তারা খুব সম্ভবত বিশ্ববিদ্যালয়কে বলেছে যে জুলাইয়ের প্রদর্শনী করতে যাচ্ছে, কিন্তু জুলাইয়ের সাথে এই রাজাকারদের কোন ধরনের সম্পর্ক আমি খুঁজে পাইলাম না, কিন্তু তারা চেষ্টা সাবির করেছে ভাই, ওইটাকে সাবির ভাই সামাজিক আমার রূপ মনে দিতে। আছে আপনি 2013 সালে আপনার সঙ্গে আমার কথা হয়েছিল। তখন শাহবাগ আন্দোলন নিয়ে কথা হয়েছিল। তখন আপনি ঢাকা অফিসে, বিবিসি বাংলা ঢাকা অফিসে বসতেন। আপনি বলছিলেন এরপরে 10 বছর পরে আবার আরেকটা জাগরণ হবে। ঠিক উল্টা রিভার্স ঘটনা ঘটবে আরকি। সেটাই আমরা এখন দেখতে পেলাম। মানে কেন আপনি এরকম একটা, আমার অনেক প্রায়শই আপনার এই কথাটা আমার মনে আসে যে আপনি কোন প্রেক্ষাপটে এই জিনিসটা বলেছিলেন এবং বর্তমানে যেই অ্যাকশন গুলো আমরা দেখছি, যেই ঢেউ আমরা দেখছি, এইটার উল্টা ঢেউটা আসবে কবে? ও, আপনি আমাকে প্রেডিক্ট করতে বলছেন, কিন্তু প্রেডিকশন হচ্ছে একটা খুবই খারাপ না, জিনিস। আপনি 2013 সালে যেমনটি না, করেছিলেন, না, এটা 2013 আপনার সালে, সঙ্গে আমার ওয়ান টু ওয়ান কথা হয়েছিল। আচ্ছা, আমি আমার ওয়ান টু ওয়ান কথার মানে খুব ডিটেল মনে নেই, কিন্তু 2013 সালে আমার যেটা মনে হয়েছিল যে বাংলাদেশে সবসময় একটা আন্দোলন হয়েছে যে যুদ্ধাপরাধীদের বিচার চাই। যেটা জাহান ইমাম থেকে শুরু করে, তারও আগে থেকে শুরু করে, কারণ জাহান ইমাম তো 90 সালে, তারও আগে 80 দশক থেকে এটা হয়ে আসছিল। কিন্তু শাহবাগে হঠাৎ এটা হয়ে গেল যে কাদের মোল্লার ফাঁসি চাই। এবং এটা আমাকে ব্যক্তিগতভাবে, আমি ফাঁসির পক্ষপাতী লোক না। আমি মনে করি যে ফাঁসি অ্যাজ এ পানিশমেন্ট শুড বি অ্যাবলিশড ফর অল ক্রাইমস। এটা হতে পারে আমি দীর্ঘদিন পশ্চিমা দেশে থাকি বলে একটা মূল্যবোধের একটা পরিবর্তন এসেছে, এটা হতে পারে, আমি জানি না। এবং অনেকে ধারণা করেছেন যে ডক্টর ইউনুস, তিনি ওই পশ্চিমা বিশ্বের যে উদারপন্থী রাজনীতিবিদদের এত ঘনিষ্ঠ বন্ধু, তিনিও এই ধরনের একটা উদারপন্থী চিন্তা ভাবনা নিয়ে বাংলাদেশে ক্ষমতা ধরবেন। কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে এই শাহবাগের আন্দোলনটা, এটা ছিল একটা ওয়ার্নিং টু আওয়ামী লীগ। আমার কাছে মনে হয়েছিল যে তারা মনে করেছিল যে কাদের মোল্লার যে রায় হলো, যে যাবজ্জীবন কারাদণ্ড, অনেকেই মনে করেছিল যে এখানে আমি একটা আঁতাতের গন্ধ পাচ্ছি, যে আওয়ামী লীগ জামাতের সাথে একটা আঁতাত করতে যাচ্ছে। ঠিক তারা আগেও এটা করেছিল। তো আওয়ামী লীগকে মানুষ কিন্তু সেইভাবে ট্রাস্ট করে না, তারা মনে করেছিল যে আওয়ামী লীগ এটা করছে, সেজন্য শাহবাগে এত বড় একটা প্রতিবাদ হলো। এবং কিন্তু তখন আমার মনে হচ্ছিল যে শাহবাগের প্রতিবাদটা মানে এক এক বলয়ের, মানে যুব সমাজ এটা করছে। কিন্তু বাংলাদেশে যুব সমাজ আরেকটা বলয়ও আছে, সেটা আমরা দেখতে পেলাম মতিঝিলের দিকে। আপনার ইসলামী ছাত্র শিবির র্যালি করলো, পরবর্তীতে হেফাজত হুট করে তারা ডিসাইড করলো যে তারা শাহবাগকে চ্যালেঞ্জ করবে। শাহবাগকে চ্যালেঞ্জ করতে গিয়ে তারা এপ্রিলে
একটা বড় জমায়েত করলো। তারপরে মে মাসে এসে আরেকটা ঢাকা অবরোধ করলো। ঢাকা অবরোধের স্বাদটা তাদের এতই ভালো লাগলো যে ভাবলো যে এবার ঢাকা শহরে ঢুকে পড়ে আমি সরকারকেই ফেলাই দিই। করতে গিয়ে একটা গ্যাঞ্জাম বেঁধে গেল। সো ওইসব দেখে আমার একটা মনে হচ্ছিল যে এই যেহেতু বাংলাদেশে মানে বিপরীত শক্তি বিদ্যমান, বিপরীত শক্তি একটা আছে এবং তারা হয়তো সুপ্ত। কিন্তু এই শাহবাগ তাদেরকে এই সুপ্ত অবস্থা থেকে জাগিয়ে তুলবে।